মাধবগড়ে রায়মশাইয়ের বাড়িতে রজনীশ ওনার সামনে সোফায় বসে আছে। রায়মশাইকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। ওই রাজমহল আমার প্রপিতামহের সময় থেকে ফাঁকা পড়ে আছে, আর ওটার ব্যাপারে খুবই ভয়াবহ সংবাদ প্রচলিত আছে। তুমি এইসব কি জানো? আমি সবকিছু জানি রায়মশাই, তাও আমি রাজমহলের একটা বড় হোটেল বানিয়ে আপনার নাম উজ্জ্বল করতে চাই। আমি যদি তাই হয় তাহলে তুমি ওখানে যাওয়ার আগে আমাকে লিখিতভাবে দিয়ে যাবে যে তোমার সাথে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তার জন্য তুমি নিজে দায়ী থাকবে। আপনি চিন্তা করবেন না রায়মশাই, আমার কিচ্ছু হবে না, আর ওখানে আমি বড় হোটেল বানিয়েই তবেই ছাড়ব। রায়মশাই বোঝানোর পরেও রজনীশ তার দুই বন্ধুকে নিয়ে রাজমহলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ইঞ্জিনিয়ারিং করার পর এটার প্রথম কন্ট্রাক্ট ছিল, আর তাই সে এটা যে কোনোভাবে করতে চাইছিল। বিকেল 5টার সময় রজনীশ তার দুই বন্ধু ব্রিজেশ আর সচিনের সাথে রাজমহলে পৌঁছল। সেখানে শুধু রায়মশাইয়ের চাকর ভীম থাকত। ক্ষমা করে দেবেন, আপনাদের স্বাগত জানাতে আমি গেটের সামনে যেতে পারিনি। এখানে আসতে তো অনেক লোক বলে, কিন্তু এখানকার ব্যাপারে গুজব শুনে রাস্তা থেকেই পালিয়ে যায়। কোনো ব্যাপার না কাকা, এতে তোমার কোনো দোষ নেই। এই মহলে প্রচুর ঘর আছে, তাই আপনাদের যেটা পছন্দ হবে সেটাতেই থাকতে পারবেন। ধন্যবাদ কাকা। আমার আগে কি এখানে কোনো ইঞ্জিনিয়ার আসেনি? এখানে কিছু কেউই থাকে না। আপাতত আপনারা কি খাবেন সেটা বলুন, বা বাজার থেকে অনেক দূরে, তাই আমাকে এখনই বেরোতে হবে। যেটা ভালো মনে হবে কাকা, আমার তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আস্তে আস্তে যখন রাত হয়ে যাচ্ছিল, রাজমহলের এলাকা নির্জন হয়ে যাচ্ছিল। এখন মনে হচ্ছিল যে রাতে মহলের আশেপাশে কেউ আসেই না। রাতের খাবারের জন্য সবাই হলে বসেছিল। খাবার খাওয়ার পরে নিজের আর ঘরগুলো ভালো লাগবে সেই ঘরে চলে যাবেন, কিন্তু কোনো জিনিসপত্রে হাত দেওয়ার কোনো রকম দরকার নেই, ঠিক আছে? কাকা, আমাদের তো এখানে অনেক দিন থাকতে হবে, কিছুদিন সব ঘরেই থেকে নেব। এই কথা বলে ব্রিজেশ হাসতে থাকে। রজনীশ ডিনার করে একটা ঘরে চলে গেল, কিন্তু ব্রিজেশ আর সচিনের ইচ্ছে হলো মহলের সমস্ত জিনিসপত্র খুব মন দিয়ে দেখতে, তাই তারা মহলে ঘুরতে শুরু করে দিল। বাহ, দেখো তো কত বড় দরজা এই ঘরটার, তাহলে ভাবো ঘরটার ভেতরটা কত বড় হবে। তখনই ওখানকার আলোগুলো নিজে নিজে জ্বলতে নিভতে শুরু করে দিল, আর ওদের পেছনে একজন ভয়ঙ্কর মহিলা দাঁড়িয়ে আছে দেখতে পাওয়া গেল। ভেতরে ঢোকার সাহস একদম দেখাবে না, ভয়ঙ্কর আওয়াজ করে সেই কথাগুলো বলল। তারপর আলোগুলো হঠাৎ ঠিক হয়ে গেল। আলো জ্বলার সাথে সাথে ওই মহিলা উধাও হয়ে গেল। ওটা তোমারই আওয়াজ ছিল, তাই না? না তো, আমার ছিল না। তুমি তো আমাকে ভয় দেখানোর জন্য এমন আওয়াজের কথা বলেছিলে। দুজনেই ভাবছিল তাদের একজনই এরকম ভাবে কথা বলেছে। এই নিয়ে দুজনে তর্ক করছিল। শোনো, আমি সত্যি বলছি, ওই আওয়াজ আমার ছিল না, কিন্তু এখন তর্ক করে কোনো লাভ নেই। তোমার যেতে হলে চলো, না হলে আমি একাই চলে যাব। আমি তোর ওই রকম ভাবে কথা বলতে ভয় পাইনি, আমিও যাচ্ছি। এই বলে সচিন দরজাটা খুলল। দরজা খুলে গেল, আর সেখানে আগেকার দিনের খাট, সাজার আয়না, আরো অনেক জিনিস ছিল। এই দেখ কত বড় ঝাড়বাতি। এত বড় ঝাড়বাতি তো আজকাল কোনো কোটিপতির বাড়িতেও দেখা যায় না। হ্যাঁ, আমি তো বলছি যখন স্যার থাকবে না, এই ঝাড়বাতিটা নামিয়ে চুপচাপ বিক্রি করে দেব। একদম ঠিক বলেছিস, কেউ জানতেও পারবে না, এর অনেক দামও পাওয়া যাবে। তখনই ওই ঝাড়বাতিটাও নিজেই জ্বলতে নিভতে শুরু করে দিল, সেটা দুলতেও শুরু করলো। এটা দেখে দুজনেই ভয় পেয়ে দরজার দিকে দৌড়তে গেল, কিন্তু তার আগেই ইলেকট্রিসিটি পুরো চলে গেল, তাই ঘরটা অন্ধকার হয়ে গেল। একটা ভয়ানক শব্দ শোনা গেল। আমি বলেছিলাম না যে ঘরে ঢোকার সাহস না দেখাতে। শুনে দুজনে ভয় পেয়ে গেল। সচিন বুঝতে পারল যে কেউ ওর গলা চেপে ধরেছে। সে ছটফট করছিল, কিন্তু নিজেকে ছাড়াতে পারছিল না। সে মাটিতে পড়ে গেল। ও বুঝতে পারছিল কেউ তার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ওর পা যখন চৌকাঠে ঠেকলো, তখন ও বুঝতে পারল ওকে অন্য ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। যখন আলো জ্বলে উঠল,
তখনও দেখলো ও একটা অন্য ঘরে আছে। সে দেওয়ালে হেলান দিয়ে মাটিতে বসে আছে। ওর সামনে সেই ভয়ানক মহিলা দাঁড়িয়েছিল। চন্দ্রাবতীর রাজমহল ভেঙে তোমরা অন্য কিছু বানাতে চাও? এত বড় সাহস! এই কথা বলে চন্দ্রাবতী আরো কাছে এসে ওর চোখের দিকে তাকিয়ে রইল। শচীন থরথর করে কাঁপছিল। আমি এখনই এখান থেকে চলে যাব, আমাকে যেতে দাও। হঠাৎ চন্দ্রাবতী ভয়ানক আওয়াজ করে চেঁচিয়ে ওর গলা ধরে পুরো পেছনে ঘুরিয়ে দিল। গলা ভেঙে যাওয়ায় শচীন মরে গেল। তারপর চন্দ্রাবতী সেখান থেকে চলে গেল। অন্য ঘরটায় যখন আলো জ্বলল তখন ব্রিজেশ দেখল শচীন সেখানে নেই। সচিন, আরে সচিন, কোথায় পালিয়ে গেলি রে ভিতু কোথাকার? বলতে বলতে ও ঘর থেকে যাবে বলে দরজার দিকে এগিয়ে গেল। তখনই হঠাৎ ঝাড়বাতিটা নিজে নিজেই দুলতে শুরু করলো। সেটা দেখে ব্রিজেশ দাঁড়িয়ে পড়ল আর অবাক হয়ে বলল, এটা কি করে হতে পারে? তখনই হঠাৎ ঝাড়বাতিটা নিজে নিজেই দুলতে শুরু করলো আর হঠাৎ ওর ওপর পড়ে গেল। আহ, আহ। ব্রিজেশ খুব জোরে চেঁচিয়ে ঝাড়বাতির তলায় চাপা পড়ে গেল। বাঁচান রশ্মি স্যার, বাঁচাও বাঁচাও সচিন, কেউ তো বাঁচাও। ওর সামনেও চন্দ্রাবতী চলে এলো। তাকে দেখে ব্রিজেশ আরো ভয় পেয়ে গেল। কি বলেছিলি তুই এই ঝাড়বাতিটা বিক্রি করে পয়সা কামাবি? বলে চন্দ্রাবতী ওই তারটার দিকে তাকালো যেটা ঝাড়বাতির সঙ্গে সংযুক্ত ছিল। চন্দ্রাবতী তাকানোর সাথে সাথেই সেখান থেকে কারেন্ট বেরিয়ে ব্রিজেশের ওপরে গিয়ে পড়ল। একটা ভয়ানক চিৎকার করে ব্রিজেশ মরে গেল। ব্রিজেশের চিৎকারের শব্দ এসে রজনীশের কানে পৌঁছতে ওর ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকালো। এটা তো ব্রিজেশের আওয়াজ বলে মনে হচ্ছে। রজনীশ তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। ঘর থেকে বেরিয়ে ব্রিজেশকে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে সেই ঘরটাতে পৌঁছলো যেখানে ব্রিজেশ ঝাড়বাতি তলায় মরে পড়েছিল। হে ভগবান, এটা কি করে হলো? আর সচিন কোথায়? সচিন! বলে সে সচিনকে খুঁজতে বেরিয়ে গেল। আর তারপর সচিনকেও যখন খারাপভাবে মরে পড়ে থাকতে দেখলো তখনও খুব ভয় পেয়ে গেল। তখনই সামনে চন্দ্রাবতী এসে দাঁড়িয়ে পড়ল। এবার তুইও মরবি। রজনীশকে দেখে ভয় পেয়ে গেল। এরপরও পালিয়ে যাবে বলে দরজা দিকে দৌড়লো, কিন্তু অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারল না। এই দরজাটাও খুলছে না, এবার আমি কি করব? তখন তার ভীমের কথা মনে পড়ল। ও ভীমের ঘরের দিকে গেল। ভীম দরজার সামনেই দাঁড়িয়েছিল। ভীম, এখানে একটা আত্মা আছে, আমি ওকে দেখেছি, আর ব্রিজেশ আর সচিনকেও মেরে ফেলেছে ও। ভীম খুব শান্তভাবে বলল, ওই আত্মা রানী চন্দ্রাবতীর, সে এই রাজমহলের মালকিন। তাড়াতাড়ি এখান থেকে চলো, না হলে আমাদের দুজনকেও মেরে ফেলবে। এই কথা শুনে ভীম জোরে জোরে হাসতে লাগলো। রজনীশ বাবু, আমাকে তো সেদিনই মেরে ফেলেছিল যখন আমি এখানে প্রথম এসেছিলাম। এবার আপনার পালা। ভীমের চোখ টকটকে লাল হয়ে চকচক করতে লাগলো। সেটা দেখে রজনীশ আবার দরজার দিকে দৌড়লো, কিন্তু সেখানেও চন্দ্রাবতী দাঁড়িয়েছিল আগে থেকেই। যে রাজমহলে একবার আসবে তার লাশ বাইরে বেরোবে, আর কিছু না, বুঝলেন? বলে ও জোরে জোরে হাসতে লাগলো। চন্দ্রাবতী রজনীশের গলায় ছুরি দিয়ে জোরে কোপ মারলো আর ওর গলা কেটে মাটিতে পড়ে গেল। তারপর শরীরটাও মাটিতে পড়ে গেল। ভীম আর চন্দ্রাবতী ওর লাশটা দেখে জোরে জোরে হাসতে লাগলো। এই রাজমহল চন্দ্রাবতীর ছিল আর চন্দ্রাবতীরই থাকবে।